আজকের টপিক রয়েছে ইকোনমি অর্থাৎ হচ্ছে অর্থনীতি। বিগত বছরের অর্থনীতির সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে এসেছি, অর্থাৎ এনটিপিসির যে অল 125 শিফটের পিওয়াইকিউ রয়েছে সেই পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। দেখো, প্রথমে আমাদের এটা শিফট ওয়াইজ হচ্ছে, তার আগে আমাদের বিভিন্ন পিওয়াইকিউ হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো, আমার প্রথম প্রশ্ন কি রয়েছে, কোনো গুণক তত্ত্ব বলে যে সরকার যত বেশি ব্যয় করবে অর্থনীতি তত বেশি সমৃদ্ধ হবে। অপশান নাম্বার এ উপার্জন গুণক, কেনেসিয়ান গুণক, বিনিয়োগ গুণক নাকি রাজস্ব গুণক। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি কেনেসিয়ান গুণক। ঠিক আছে, এই তত্ত্বটি ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেনিসিয়ান বা কেইন্স 1936 সালে কিন্তু উপস্থাপনা করেছিলেন বা দিয়েছিলেন। পরের প্রশ্ন কী রয়েছে, একটি ফার্মের মোট রাজস্ব বক্ররেখা ফার্মের ড্যাশ এবং ফার্মের আউটপুট স্তরের মধ্যে সম্পর্ক দেখায়। অর্ধবার্ষিকী রাজস্ব, ত্রৈমাসিক রাজস্ব, বিনিয়োগ না মোট রাজস্ব। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মোট রাজস্ব বা টোটাল রেভিনিউ। নেক্সট দেখো কি রয়েছে, অর্থনীতিতে ড্যাশ হলো একটি বক্ররেখা যা গ্রাফে প্লট করলে দুটি উপাদানের সমস্ত সমন্বয় দেখায় যা একটি প্রদত্ত আউটপুট তৈরি করে। সেটা কি আইসোকোয়ান্টা, স্থিতিস্থাপকতা, দীর্ঘমেয়াদী না ডুওপলি। দেখো, ইংরেজি টার্মগুলো মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে অপশান নাম্বার এ আইসোকোয়ান্ট বা আইসোকোয়ান্ট, এটা হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, ড্যাশের কারণে স্বল্পমেয়াদী প্রান্তীয় ব্যয় বক্ররেখা ইউ আকৃতির। পণ্যের অধিক সরবরাহ, স্থির অনুপাতের সূত্র, পরিবর্তনশীল অনুপাতের সূত্র নাকি সামগ্রিক চাহিদা। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, দ্য ল অফ দ্য ভেরিয়েবল প্রপার্টিজ, দ্য ল অফ দ্য ভেরিয়েবল প্রপার্টিজ। নেক্সট দেখো কী রয়েছে, অর্থনৈতিক লাভ উপার্জনের জন্য পণ্য বা পরিষেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলিকে ড্যাশ বলা হয়। সেটাকে কি বলা হয়, উৎপাদনের কারণ বলা হয়। কি বলা হয়, উৎপাদনের কারণ বলা হয়। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, উৎপাদনের কারণ বা ফ্যাক্টর অফ প্রোডাকশন বলা হয়। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, কোনো পণ্যের চাহিদার শতকরা পরিবর্তনকে তার দামের শতকরা পরিবর্তন দিয়ে ভাগ করলে তাকে ড্যাশ বলা হয়। তাকে কি বলা হয়, আমাদের দেখো, কোনো পণ্যের চাহিদার শতকরা পরিবর্তনকে তার দামের শতকরা পরিবর্তনের দিয়ে ভাগ করলে সেটা কী হবে, চাহিদার মূল্যের স্থিতিস্থাপকতা পাবে। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, যে বক্ররেখা বাজার মূল্যের বিভিন্ন মূল্যে একটি মুনাফা সর্বাধিককারী সংস্থা কত মাত্রায় উৎপাদন করতে চায় তা দেখায়, তা ফার্মের ড্যাশ বলা হয়। সেটাকে ফার্মের কি বলা হয়, চাহিদার বক্ররেখা বা ডিমান্ড কার্ভ, পরিবর্তনশীল বক্ররেখা বা ভেরিয়েবল কার্ভ, নাকি হচ্ছে সাপ্লাই কার্ভ বা সরবরাহ বক্ররেখা, নাকি হচ্ছে কর্মক্ষমতা বক্ররেখা বা পারফরম্যান্স কার্ভ। তো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, সাপ্লাই কার্ভ বা যেটাকে বলছি সরবরাহ বক্ররেখা। পরের প্রশ্ন, যখন সমস্ত ইনপুট আনুপাতিকভাবে বৃদ্ধির ফলে উৎপাদনের পরিমাণ বৃহত্তর অনুপাতে বৃদ্ধি পায় তখন উৎপাদনের ফাংশনটি ড্যাশ প্রদর্শন করে বলা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে স্কেলে রিটার্ন বৃদ্ধি। স্কেলে অপশান নাম্বারে স্কেলে রিটার্ন বৃদ্ধি বা ইনক্রিজিং রিটার্ন স্কেল। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ দ্য জিডিএফসি। জিডিএফসিএফ এর পুরা নাম কি? তো জিডিএফসি এর পুরা নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। তো অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। নেক্সট দেখো কী রয়েছে, একটি চলকের পরিকল্পিত মানের বিপরীতে তার প্রকৃত বা উপলব্ধ মানকে বলা হয় ড্যাশ বলা হয়, এক্স ফ্লো, এক্স ওয়াটার, এক্স এন্ড না এক্স পোস্ট। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, এক্স পোস্ট। অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর, এক্স পোস্ট। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, দেখো, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি 1936, দ্য জেনারেল থিওরি অফ দ্য এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি কোন অর্থনীতিবিদ লিখেছেন? এই যে বইটি, এই বইটি কোন অর্থনীতিবিদ কিন্তু আমাদের লিখেছেন? তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদেরকে জন মেনার্ড কেইন্স। ইনিই কিন্তু আমাদের এই বইটি লিখেছেন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো, নিচের কোন সূত্রে বলা হয়েছে যে যত বেশি সংখ্যক একক স্থির উৎপাদক এবং প্রযুক্তির সাথে ব্যবহার করা হয় তত বেশি সংখ্যক এককের পরিবর্তনশীল উৎপাদক হ্রাস পায়।
তো অপশান নাম্বার বি, হ্রাসকারী সূত্রটি একটি উৎপাদককে ফিরে আসে, বা যেটাকে বলে থাকে দ্য ল অফ দ্য ডিমিনিশিং রিটার্ন টু এ ফ্যাক্টর, দ্য ল অফ ডিমিনিশিং রিটার্নস টু এ ফ্যাক্টর। নেক্সট কী রয়েছে, সরবরাহ বক্ররেখায় যে বিন্দুতে একটি ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে তাকে ড্যাশ বলে, তাকে বলে কি ব্রেক ইভেন্ট পয়েন্ট, তাকে বলে ব্রেক ইভেন্ট পয়েন্ট। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে, টেকসই উন্নয়ন বা যেটাকে বলি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটি নিচের কোন প্রতিবেদন দ্বারা প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি ব্র্যান্ডল্যান্ড রিপোর্ট দ্বারা কিন্তু আমাদের এই টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটি ওই প্রতিবেদনের দ্বারা কিন্তু প্রবর্তিত হয়েছিল। নেক্সট, খাদ্য, পোশাক এবং বিনোদনের মতো পরিষেবাগুলোর মতো পণ্য যা তাদের চূড়ান্ত ভোক্তারা ক্রয় করার সময় ব্যবহার করে তাদেরকে বলা হয় কি, তাদেরকে কি বলা হয় ভোগ্য পণ্য, কি বলা হয় ভোগ্য পণ্য, বা বলতে পারি আমরা কনজামশনস গুড বা ভোগ্য পণ্য। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট, কে এই কথাটি বলেছেন যে সমাজে অধিকাংশ সদস্য দরিদ্র ও দুঃখী সেই সমাজ নিশ্চিতভাবে সমৃদ্ধ ও সুখী হতে পারে না। ইংরেজি যদি দেখা যায়, নো সোসাইটি ক্যান শিওরলি বি ফ্লারিশড অ্যান্ড হ্যাপি অফ হুইচ অফ ফার গ্রেটার পার্ট অফ দ্য মেম্বার্স আর পোর অ্যান্ড মিজারেবল। এই উক্তিটি কে দিয়েছিলেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। নেক্সট দেখো, হ্রাসমান প্রান্তিক উপযোগের সূত্র অনুসারে ভোগ্য পণ্যের পরিমাণ বৃদ্ধি পেলে সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ ড্যাশ হতে থাকে, কি হতে থাকে? সেটি হ্রাস হতে থাকে। অপশান নাম্বার বি। নেক্সট দেখো, পৃথক শাস্ত্র হিসাবে সামষ্টিক অর্থনীতির প্রতিষ্ঠার জনক কাকে বলা হয়, বা কে অর্থনৈতিক জনক? সেটা হচ্ছে কি জন মেনার্ড কেন্স। ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে যে অধ্যায় রয়েছে বা সেটা হচ্ছে কি অর্থনীতির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখা যাক। নিম্নলিখিত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাথমিক খাতের আওতাধীন কি? খনিজ সম্পদ কিন্তু প্রাথমিক খাতের আওতাধীন। নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি একটি উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়? সেটাকে হচ্ছে কি বৃহৎ শিল্পের উপর বিধিনিষেধ। এটা কিন্তু উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়। নেক্সট দেখো কী রয়েছে, ভারতীয় অর্থনীতিতে নিম্নলিখিত কোন ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্র বলা হয়? কোনটাকে পরিষেবা ক্ষেত্র বলা হয়? তৃতীয় ক্ষেত্র, বা যেটাকে বলি আমরা টার্সিয়ারি সেক্টর ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে কী বলে থাকি? পরিষেবা ক্ষেত্র বলে থাকি। সেবা খাত একটি অর্থনীতির অংশ। সেবা খাত একটি অর্থনীতির তৃতীয় খাত বা তৃতীয় খাতের অংশ আমরা বলতে পারি। নেক্সট দেখো, যেসব পণ্য ভোক্তার তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্য নয় বরং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য আনা হয় সেগুলোকে বলা হয় কি ভোগ্য পণ্য বা কনজিউমার গুডস, না ক্যাপিটাল গুডস, না কনজামশনস গুডস, না ফাইনাল গুডস? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ক্যাপিটাল গুডস বা মূলধনী পণ্য। নেক্সট দেখো কী রয়েছে, প্রতি ইউনিট উৎপাদনের মোট খরচ বলা হয় গড় পণ্য, গড় স্থির খরচ, না গড় খরচ, না গড় পরিবর্তনশীল খরচ? ঠিক আছে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, এভারেজ কস্ট বা গড় খরচ। নেক্সট, এখানে দেখো অ্যাভারেজ কস্ট দেওয়া আছে টোটাল কস্ট অফ প্রোডাকশন বাই নাম্বার অফ ইউনিট প্রোডাক্টস। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকে কি বলা হয়? মোট ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকে বলা হয় কিন্তু কি টোটাল কস্ট, যেটাকে বলা হয় কি টোটাল কস্ট। তাহলে স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল যেটা হয় সেটা হচ্ছে কি আমরা বলতে পারি টোটাল কস্ট বা মোট ব্যয়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের অর্থনীতি কী ধরনের অর্থনীতি? তো ভারতের অর্থনীতি এক ধরনের মিশ্র অর্থনীতি, সেটা হচ্ছে বা মিক্সড ইকোনমি। নিম্নলিখিত কোন ধরনের অর্থনীতিতে উপাদানগুলি পৃথকভাবে মালিকাধীন? সেটা কি কমিউনিস্ট, সমাজতান্ত্রিক, না পুঁজিবাদী, না মিশ্র? তো সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার সি, পুঁজিবাদী। অপশান নাম্বার সি কী হবে? পুঁজিবাদী, বা যাকে বলা হয় ক্যাপিটালিস্ট। পণ্যবাহী পরিষেবা খাতের ড্যাশ কার্যক্রমের একটি অংশ, সেটি কিন্তু কোন খাতের অংশ? তৃতীয় নম্বর বা টার্সিয়ারি সেক্টর।
নেক্সট রয়েছে দেখো জাতীয় আয় এবং পরিমাপ, ন্যাশনাল ইনকাম অ্যান্ড মেজারমেন্ট। যখন আমরা একটি জাতীয় মোট জনসংখ্যা দিয়ে এনএনপি বা নিট জাতীয় উৎপাদন ভাগ করি তখন আমরা পাই ড্যাশ, তখন আমরা কি মাথাপিছু যে আয় সেই মাথাপিছু আয় কিন্তু পাই, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কী রয়েছে, জাতীয় আয়ের ভারসাম্য তখনই ঘটে যখন সামগ্রিক সরবরাহ ড্যাশ, যখন সামগ্রিক সরবরাহটা কী হয়, সামগ্রিক চাহিদার সঙ্গে সমান হয়, সামুদ্রিক চাহিদার সঙ্গে কিন্তু সমান হয়, তবেই কিন্তু হয়, বা ইকুয়াল অ্যাগ্রিগেটেড ডিমান্ড। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, মোট দেশজ উৎপাদন বা জিডিপি অনুমান করার সময় আমাদের কেবল তৈরি পণ্যের মূল্য বিবেচনা করা উচিত, কারণ কি তৈরি পণ্যের মূল্যের মধ্যেই ইতিমধ্যে মধ্যবর্তী যে পণ্যের মূল্য কিন্তু অন্তর্ভুক্ত থাকে। ভারতের জিডিপিতে নিম্নলিখিত কোন খাতের অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি তৃতীয় খাত বা টার্সিয়ারি সেক্টর। নেক্সট দেখো মোট দেশজ উৎপাদন হলো নিম্নলিখিত কোনটির মোট মূল্য, সেটা হচ্ছে কোনটির মোট মূল্য, এটি একটি নির্দিষ্ট, এটা বলতে পারি আমরা কি এটি একটি নির্দিষ্ট বছরের সকল চূড়ান্ত উৎপাদিত পরিষেবা, অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো মোট জাতীয় পণ্য অপচয় কর্তনকে বলা হয়, অপচয়কে কি বলা হয়, আমাদের নিট জাতীয় পণ্য বা এনএনপি যেটাকে বলি নেট ন্যাশনাল প্রোডাক্ট। ভারতে জাতীয় আয় গণনা করা হয় নীতি আয়োগ বা জাতীয় আয় করা হয় কার দ্বারা, নীতি আয়োগ, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় সংখ্যা পরিসংখ্যান বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, না জাতীয় নমুনা জরিপ অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক হলো ড্যাশের ধারাবাহিক বৃদ্ধি, সেটা হচ্ছে কি সেটা হবে কি জিডিপি, যেটা বলে আমরা কি জিডিপির ধারাবাহিক বৃদ্ধিটাই হচ্ছে কি আমাদের ভালো সূচক, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, এরপর রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ, যেটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পড়বে, অর্থনীতি থেকে কোনো প্রশ্ন আসুক চাই না আসুক, আমাদের এখান থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অবশ্যই প্রশ্ন আসবেই। ভারতের রাজ্য পরিকল্পনার জন্য কেন্দ্রীয় সহায়তা বরাদ্দ নির্ধারণের জন্য ড্যাশ সালে সমাজবিজ্ঞানী এবং ভারতীয় পরিকল্পনার প্রথম সমালোচকের নামে নামকরণ করা গ্যাটগিল সূত্রটি অনুমিত হয়েছিল, কত সালে হয়েছিল, এটা হবে অপশান নাম্বার ডি 1969 সালে কিন্তু হয়েছিল। নেক্সট দেখো জনতা পার্টি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়সূচি 1 বছর আগে স্থগিত করেছিল, সেটা হবে কি অপশান নাম্বার ডি পঞ্চম। ঠিক আছে, দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে যে ফার্স্ট পরিকল্পনা বা ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত 1951 থেকে 56 মধ্যে হয়েছিল, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 69 থেকে 74 হয়েছিল, পঞ্চম পরিকল্পনা হয়েছিল কি 1974 থেকে 78, এবং সেভেন্থ অর্থাৎ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1985 থেকে 1990 মধ্যে। নেক্সট দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং খাদ্য কাজ এবং উৎপাদনশীলতার উপর জোর দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, এটা কি সপ্তম, এটা হবে কি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল। নেক্সট দেখো কী রয়েছে, ড্যাশ উল্লেখ করেছেন যে অর্থনীতি উন্নয়নের সুবিধাগুলি সমাজের অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্ত শ্রেণীর কাছে ক্রমশ বৃদ্ধি পেতে হবে, তৃতীয় কোন পরিকল্পনা, তো অপশান নাম্বার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ড্যাশের উপর জোর, সেটা হচ্ছে গেলে আমাদের প্রথম পরিকল্পনা ছিল কৃষিখাতের ক্ষেত্রে এবং দ্বিতীয় ছিল কি শিক্ষা খাতের ক্ষেত্রে, অপশান নাম্বার বি। কর্মসংস্থানের স্তর বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে 1974 থেকে 1979 সাল পর্যন্ত ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন, সেটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছিলেন। দেখো হিন্দু প্রবৃদ্ধির হার শব্দটি কে দিয়েছিলেন, যা ভারতীয় অর্থনীতিতে নিম্ন প্রবৃদ্ধি হারের সময়কাল হিসেবে উল্লেখ করা হয়েছিল, সেটা দিয়েছিল কে রাজকৃষ্ণ, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর রাজকৃষ্ণ। নেক্সট স্বাধীনতার পর
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1956 থেকে 1961 সময় জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কারখানা তৈরি হয়েছিল, স্থাপন করা হয়েছিল? তাহলে জার্মানির সহায়তায় স্থাপন করা হয়েছিল যেটি, সেটা হচ্ছে কি রাউরকেল্লা ইস্পাত কারখানা। এই সময় তিনটি কিন্তু আমাদের এই কারখানা বড় বড় শিল্প উদ্যোগ বা শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্য তিনটা বড় বড় কারখানা তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কাকে ভারতীয় পরিকল্পনার স্থপতি হিসাবে বিবেচনা করা হয়? ভারতীয় পরিকল্পনা অর্থাৎ যেটা হচ্ছে যে পিসি মহানবিশ বা প্রশান্তচন্দ্র মহানবিশ। ঠিক আছে, পিসি মহানবিশ বা প্রশান্তচন্দ্র মহানবিশ, যেটাকে বলা হয় ভারতীয় পরিকল্পনার স্থপতি, এবং ইনি ছিলেন কি ফার্স্ট বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি যা মডেল হিসাবে, যা পিসি মহানবিশ মডেল হিসাবে আমাদের হয়েছিল। ঠিক আছে, 1944 সালে বৃহৎ ভারতীয় শিল্পপতিরা একত্রিত হয়ে স্বাধীনতা অর্জনের পর দেশে পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠার জন্য একটি যৌথ প্রস্তাব করেন, যার নাম দিয়েছিল কি বোম্বে পরিকল্পনা, যার নাম দিয়েছিল কিন্তু বোম্বে প্ল্যান বা বোম্বে পরিকল্পনা। ডিজিটাল দিশা প্রোগ্রাম খোলার জন্য অটল উদ্ভাবন মিশনের অংশ হিসাবে নীতি আয়োগ কর্তৃক স্বাক্ষরিত অভিপ্রায় বিবৃতি বা SOI কাদের সাথে হয়েছিল? ফেসবুক, অ্যাবোর্ড, না মাইক্রোসফট, না গুগল? তো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, অ্যাবোর্ড। ঠিক আছে, অ্যাবোর্ডের সাথে কিন্তু হয়েছিল। কোন পরিকল্পনার অধীনে প্রথমবারের মতো সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? কোন খাতে? সেটা হবে কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু এই প্রথমবারের জন্য সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতকে কি বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পিসি মহানবিশ মডেলের উপর ভিত্তি করে হয়েছিল? পিসি মহানবিশ মানে হচ্ছে আমাদের কি পিসি মহানবিশ হচ্ছে দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে হ্যারল্ড ডোমার মডেলের উপর বেস করেছিল। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা আগে যেটা বললাম সেটা কিন্তু একটু চেক করে নিও, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে। ঠিক আছে, পিসি মহানবিশ মডেল। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের মিশ্র অর্থনীতির পথ বেছে নিয়েছিলেন? কোন পরিকল্পনায়? সেটা কিন্তু দ্বিতীয়র ক্ষেত্রে আমাদের শিল্পকে জোর দেওয়া হয়েছিল প্রথমে, তাই কৃষি এবং কৃষি শিল্প দুটোই ছিল দ্বিতীয় মধ্যে। তাহলে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী মানে মিশ্র অর্থনীতির পথ কিন্তু বেছে নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশ ভারত সরকার দেশের অর্থনীতিকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনার চেষ্টা করেছিল, মানে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সেটা ছিল কিন্তু 1951 থেকে 1956 মধ্যে সময়কাল ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? তাহলে মূল লক্ষ্য ছিল কিন্তু কি আমাদের কৃষিকাজ বা কৃষিকে বৃদ্ধি করা বা কৃষিকে প্রায়োরিটি দেওয়া, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। ভারত সরকারের প্রথম 5 বছরের পরিকল্পনা ছিল নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে। প্রথম 5 বছর কী ছিল? প্রথম 5 বছর ছিল কিন্তু হ্যারল্ড ডোমার, তারপরের বছর কিন্তু ছিল পিসি মহানবিশ নোবেল। এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ছিল কি হ্যারল্ড ডোমার মডেল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে পিসি মহানবিশ মডেল, থার্ড 5 ইয়ার প্ল্যান ছিল গাডগিল যোজনা, এবং 5 ইয়ার ছিল কি জন ডাব্লিউ মিলার মডেল। এই মডেলের উপর বেস করেছিল। নেক্সট দেখো কী রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল জোর ছিল ভারতের কৃষিক্ষেত্রের উন্নতি। এটি শুরু হয়েছিল কত? 1951 থেকে 1956 পর্যন্ত ছিল। তাহলে শুরু হয়েছিল কত? 1951। সঠিক উত্তর অপশান নাম্বার ডি। ভারতে খরাপ্রবণ এলাকা কর্মসূচি চালু করা হয়েছিল। খরাপ্রবণ এলাকায় কর্মসূচি চালু করা হয়েছিল কোন পরিকল্পনায়? ঠিক আছে, আমাদের সেটা হবে কিন্তু চতুর্থ পরিকল্পনা। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, যে চতুর্থ পরিকল্পনা চালু করা হয়েছিল। ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2017 মাসে তার মেয়াদ শেষ হয়। তাহলে সেটা কী হবে? অপশান সেটা হচ্ছে 12তম, যেটা 2017 সালে কিন্তু শেষ হয়ে যায়। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ড্যাশের সাথে সম্পর্কিত কারিগরদের বিপণন সহায়তা ও পরিষেবা প্রকল্প দ্বারা সহায়তা করা হতো। সেটা কি? অপশান নাম্বার এ হস্তশিল্পর সাথে সম্পর্কিত কারিগরদের বিপণন সহায়তা এবং কি পরিষেবা প্রকল্প দ্বারা সহায়তা করা হতো। নেক্সট দেখো, পরের প্রশ্ন কী রয়েছে, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুসারে জিডিপিতে বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? মানে কত লক্ষ্যমাত্রা রেখেছিল? একাদশ মানে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল? অপশান নাম্বার এ 9% কিন্তু রাখা হয়েছিল। ভারতের জনগণ পরিকল্পনা বা আমাদের জনগণ পরিকল্পনা বা পিপল প্ল্যান একটা অর্থনৈতিক পরিকল্পনা, এটা কিন্তু সেটা কে প্রণয়ন করেছিল? সেটা প্রণয়ন করেছিল কিন্তু MN রায়। কি? অপশান নাম্বার এ MN রায় কিন্তু আমাদের এই পিপল প্ল্যানটা দিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের মানি এবং ব্যাংকিং থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু দেখে নেব। বাহ্যিক ধাক্কার বিরুদ্ধে
বাহ্যিক ধাক্কার বিরুদ্ধে মুদ্রা সরবরাহ স্থিতিশীল রাখার জন্য মুদ্রা বাজারে কোনো দেশের আর্থিক কর্তৃপক্ষের হস্তক্ষেপকে বলা হয় স্পেকুলেটিভ ডিমান্ড, রিজার্ভ ডিপোজিট, না স্টেরিলাইজেশন, না স্ট্যাচুটারি লিকুইডিটি। তো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। সেটা হচ্ছে কি স্টেরিলাইজেশন। দেখো, নগদ রিজার্ভ অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও শব্দটি নিচের কোনটি সঠিকভাবে সংজ্ঞায়িত করে? সেটা হবে কি অপশান নাম্বার বি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নগদ রিজার্ভ হিসাবে যে আমানত একটি ব্যাংকে রাখা হয় তার শতকরা, অর্থাৎ পার্সেন্টেজ অফ দ্য ডিপোজিট হুইচ এ ব্যাংক মাস্ট কিপ অ্যাজ ক্যাশ রিজার্ভ উইথ এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ড্যাশের ভূমিকা হলো ব্যাংকগুলিকে সর্বদা ঋণ দিতে প্রস্তুত থাকা এবং তাই এটি শেষ অবলম্বন হিসেবে ঋণদাতা বলা হয় বা শেষ অবলম্বন ধরা হয়। সেটা হবে কিন্তু অপশান নাম্বার বি, সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা যেটাকে বলি আমরা RBI। নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় বোর্ডে যে কোনো সময়ে সর্বোচ্চ ড্যাশ পূর্ণকালীন ডেপুটি গভর্নর থাকতে পারেন। সেটা কি 4 জন কিন্তু ডেপুটি গভর্নর কিন্তু আমাদের থাকতে পারেন। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, 4 জন। ড্যাশ বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনের বৈধ দরপত্র হিসেবে গ্রহণ করেছে। সেটা কি হবে এল সালভাদর। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের মৌলিক নীতি কোনটি নয়? অপশান নাম্বার সি, সেটা কিন্তু মৌলিক নীতি নয়। বা লার্জ অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে লোন, বা যেটা হচ্ছে কি লার্জ অ্যামাউন্ট অফ লোন। ড্যাশ বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বা সরকারি সিকিউরিটিজ বিক্রি, যাতে ব্যাংকিং ব্যবস্থা অর্থের পরিমাণ বৃদ্ধি বা সংকোচন করা হয় এবং সুদের হার প্রভাবিত করা হয়। সেটা কি খোলা বাজারের কার্যক্রম। সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, যেটাকে বলে আমরা খোলা মার্কেটের কার্যক্রম বা ওপেন মার্কেট অপারেশন। দুর্বল শ্রেণীর মধ্যে কারা অগ্রাধিকার খাতের ঋণের আওতায় ঋণ পাওয়ার যোগ্য? সেটা হবে অপশান নাম্বার এ, স্বনির্ভর গোষ্ঠী ঋণ পাওয়ার যোগ্য। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য নাবার্ড? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অপশান নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নরের কার্যালয় কোথায় বা সদর দপ্তর কোথায়? অপশান নাম্বার এ, মুম্বাই কিন্তু অবস্থিত। RBI এর সদর দপ্তর, এখন আমরা বললাম RBI এর সদর দপ্তর হচ্ছে কি আমাদের কিন্তু অপশান ডি, মুম্বাই। দেখো, হোয়েন ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় বা কবে প্রতিষ্ঠিত হয়? অপশান নাম্বার ডি, সঠিক উত্তর 1 এপ্রিল 1935 সালে। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয়, অর্থাৎ ন্যাশনালাইজড হয়? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, অপশান নাম্বার সি, 1949 সালে কিন্তু। ভারতীয় 200 টাকার নোটের নিচের কোনটি চিত্রিত বা কোনটি? লালকেল্লা, ইলোরা গুহা, মঙ্গলযান না সাঁচি স্তূপ? অপশান নাম্বার ডি, সাঁচি স্তূপ। দেখো আমাদের কী রয়েছে, 200 টাকার নোটে সাঁচি স্তূপ, 500 টাকার মধ্যে রেড ফোর্ট, 200,000 মধ্যে মঙ্গলযান, 2000 টাকার মধ্যে 200-র মধ্যে আমাদের কি এলোরা কেভ, 50 টাকার মধ্যে কি স্টোন চ্যারিয়ট অফ হাম্পি, 100 টাকার মধ্যে রানী কি ভাব, এবং কোণার্কের মধ্যে কি ছিল 10 টাকার মধ্যে ছিল কি কোণার্কের সান টেম্পল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিডবি? অর্থাৎ সিডবি এক ধরনের একটি ব্যাংক পড়ে, তাহলে সেই সিডবি ব্যাংকের নাম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান নাম্বার সি, সঠিক উত্তর। ঋণগ্রাহিতা যে সম্পদের মালিক এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণদাতার কাছে গ্যারান্টি হিসাবে এটি ব্যবহার করে, তাকে বলা হয় কি? গ্যারান্টি হিসাবে আমাদের কি জামানত দিতে হয় বা আমাদের কি বলা হয় সেটাকে কোল্যাটারাল। ঠিক আছে, কোল্যাটারাল। নেক্সট দেখো, আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন শব্দটি বর্ণনা নিচের কোনটি হতে পারে? অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তি কোনটি? সেটা হচ্ছে যেটা দারিদ্রদের সাশ্রয়ী মূল্যের মধ্যে অধিক পরিষেবা প্রদান বা ডেলিভার অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাট দ্য অ্যাফোর্ডেবল কস্ট অফ পোর। অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে যদি আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাই ইকয়েন প্রথম ভারতীয় পাইকারি ব্যবসা প্ল্যাটফর্ম চালু করে কি? ক্রিপ্টোকারেন্সি। সেটা হচ্ছে কি? সেটা কী করে? ক্রিপ্টোকারেন্সি। অপশান নাম্বার এ।
নেক্সট দেখো ব্যাংকিং খাতের সংস্কারের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? মলত্রা কমিটি, চেলিয়া কমিটি, নরসিংহ কমিটি না কেলারার কমিটি? অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, নরসিংহম কমিটি। দেখো আমাদের এখানে দিয়ে আছে যে স্বামীনাথন কমিটি কিসের জন্য করেছিল? পপুলেশন পলিসি। নরসিমা কমিটি হয়েছিল ব্যাংকিং রিফর্মের জন্য। সরকারিয়া কমিশন হয়েছিল সেন্ট্রাল স্টেট রিলেশনশিপের জন্য। আর কি রয়েছে দেখো, মলত্রা কমিটি রয়েছে ইন্স্যুরেন্স রিফর্মের জন্য, এবং টেন্ডুলকর কমিটি হচ্ছে পভার্টি দূরীকরণের জন্য আমাদের এই কমিটিগুলো কিন্তু গঠন করা হয়েছিল। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন? রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিল কিন্তু সিডি দেশমুখ। অপশান নাম্বার বি। প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল, প্রধানমন্ত্রী জনধন যোজনা কখন চালু করেছিল? সেটা 2014 সালে করেছিল। এবার কতই দেখো তারিখ রয়েছে, 15 আগস্ট না 28 আগস্ট? তো অপশান নাম্বার হবে কি সি, 28 আগস্ট 2014 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা বা PMJDY কে চালু করে? নরেন্দ্র মোদী, কারণ 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই, তাহলে নরেন্দ্র মোদী হচ্ছে কি জনধন যোজনা আমাদের চালু করেছিলেন। 2000 টাকার নোটের মাত্রা বা ডাইমেনশন কত? 2000 টাকার নোটের ডাইমেনশন হচ্ছে কিন্তু 66 মিলিমিটার ইন্টু 166 মিলিমিটার। অপশান নাম্বার কি এই হবে কিন্তু সঠিক উত্তর, 66 মিলিমিটার ইন্টু 166 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা ঠিক আছে, আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমরা PDF নিতে চাইলে অবশ্যই কি টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ESPM টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং PDF নিতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।